বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ঠিক পরীক্ষার আগে তোমাদের জন্য একটা স্পেশাল প্রশ্ন শেয়ার করছি। একদম ফোর্থ সেমিস্টারে যেমন প্রশ্ন আসতে পারে ঠিক সেরকমই একটা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এবং আশা রাখছি যে এই প্রশ্নের ভেতরে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো এর আগে তোমাদের কিন্তু আমি সাজেশনও তুলে ধরেছি এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলোও তুলে ধরেছি, ইভেন চালাকিগুলোও তুলে ধরেছি। তো স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকেরই রেডি থাকার কথা। তা সত্ত্বেও তোমরা একটু প্রশ্নগুলো দেখে যাও, কারণ আশা রাখি যে এর মধ্যে তোমরা হুবহু কমন পেয়ে যাবে এরকম প্রশ্ন রয়েছে। যেমন আমি তোমাদের গল্প থেকে বলেছিলাম যে হলুদ পোড়া থেকে একটা প্রশ্ন আসবে এবং হারুন সালামের মাসি থেকে একটা প্রশ্ন আসবে, যে কোনো একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে। যারা দুর্বল তাদের আমি বলেছিলাম যে হলুদ পোড়া গল্প থেকে আমি 4-5টা স্পেশাল প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। তো হারুন সালামের মাসিটা যারা সারা বছর পড়েছো তারা ঠিক আছে, না হলে কিন্তু এই অল্প সময় শেষ করতে পারবে না, আমি সেটাও বলেছিলাম। তো চলো দেখো, হলুদ পোড়া গল্প থেকে আমরা এখানে যে প্রশ্নটা পেয়েছি, কারণ গল্প থেকে আমাদের একটা প্রশ্ন লিখতে হয়। হলুদ পোড়া গল্প অবলম্বনে নবীন চক্রবর্তী সম্পর্কে কি জানতে পারো লেখো। আর হারুন সালামের মাসি থেকে পেয়েছি, হারুন সালামের মাসির গল্পে গৌরবীর মধ্যে দিয়ে চিরন্তন মাতৃসত্তাকে লেখিকা যেভাবে ফুটিয়ে তুলেছেন তা বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট দুটোই প্রশ্ন, ঠিক আছে? তো তোমরা যারা হলুদ পোড়া পড়েছো, আমি আবারও বলছি, তারা হলুদ পোড়াটাই ভালো করে পড়ো, বা যারা হারুন সালামের মাসি পড়েছো তারা হারুন সালামের মাসিটা ভালো করে পড়ো। যে কোনো একটা গল্প ভালো করে পড়লেই কিন্তু তোমরা একটা কমন পাবে, কারণ তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে, আর পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্নই কমন আসবে। নেক্সট আমাদের কবিতা থেকে আমি তোমাদের কি বলেছিলাম, আমাদের 3টে কবিতা রয়েছে, প্রার্থনা, তিমির ধরনের গান এবং কেন এলো না। আমাদের দুটো প্রশ্ন আসবে স্বাভাবিকভাবে। আমি তোমাদের কি চালাকিটা দিয়েছিলাম, আমি তোমাদের চালাকি দিয়েছিলাম যে প্রার্থনা কবিতা এবং তোমার কেন এলো না কবিতাটার অন্তত সারমর্মটুকু পড়ে রাখতে। যারা শেষ পর্যন্ত পড়াশোনা করে উঠতে পারোনি, অন্তত সারমর্মটা পড়ো, বারবার বলছি, সারমর্মটা পড়লেই তোমরা প্রশ্নের উত্তর লিখতে পারবে এই দুটো কবিতার। আর তিমির ধরনের গান কিন্তু আবার একটু ডিটেলসের ব্যাপার আছে। তো চলো কী কী প্রশ্ন রয়েছে দেখো এখানে। তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন। মধ্যবিত্ত মোদির জগৎ বলতে কবি কী বুঝিয়েছেন, বেদনাহীন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? তো এখানে এই প্রশ্নটা তোমরা বুঝতেই পারছো কোথা থেকে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে দেখো, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো। মৃত্যুর পাশ কাটিয়ে বলতে কী বোঝানো হয়েছে, বাবা এলেন কিভাবে? এই প্রশ্নটা তো মোস্ট ইম্পর্টেন্ট এবং ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যায়, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা কেন এলো না থেকে নেওয়া হয়েছে। আমি বারবার বলেছি কেন এলো না এবং প্রার্থনা, বারবার আবারও বলছি কেন এলো না এবং প্রার্থনা, সারমর্মটা ভালো করে পড়ো, অন্তত সারমর্মটা পড়ো। পরীক্ষা হলে যে প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে, এর থেকে সহজ কথা আর বলা সম্ভব নয়। নানা রঙের দিন রচনা থেকে আমি 5-7টা প্রশ্ন দিয়েছিলাম, দেখো এখানেও ঠিক সেরকমই প্রশ্ন। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, কালিনাথ, একাকিত্ব নেই, রোগ নেই। নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটাকে ঘুরিয়ে এই তোমার তো কালীনাথের চরিত্র, প্রশ্নটাকে ঘুরিয়ে না, তার সঙ্গে এই চ্যাপ্টার থেকে আমি বলেছিলাম কালীনাথের চরিত্রটাও কিন্তু ভালো করে পড়ে রাখবে, রজনীবাবুর চরিত্রটাও খুব ভালোভাবে পড়ে রাখবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তার সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে যেটা দেখো, কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না, কোন পরিস্থিতিতে এবং কেন বক্তার এমন উপলব্ধি হয়? ওকে, নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, ডাকঘর থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি বারবার বলেছি যে ঠাকুরদার স্বরূপ, যেটা ঠাকুরদার যে চরিত্র, সেই চরিত্রটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো সেখানে স্বাভাবিকভাবে ঠাকুরদার চরিত্রটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখো, রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটক কতখানি সার্থক আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে এখানে আমার আর সব বন্ধ, কেবল এটুকু খোলা। বক্তা কাকে কোন প্রসঙ্গে এই কথা বলেছেন, তাকে উদ্দেশ্য করে বক্তা নিজের কোন ইচ্ছের কথা জানিয়েছেন। আরেকটা হচ্ছে, শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি। বক্তা কোন পরিপ্রেক্ষিতে কথা বলেছেন, এখানে তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে। স্বাভাবিকভাবে আমাদের ডাকঘর থেকে কিন্তু 4টে প্রশ্ন আসবে, কথাটা খুব ভালোভাবে বুঝে নাও। আমাদের ডাকঘর থেকে কিন্তু 4টে প্রশ্ন আসবে, আমাদের 2টো প্রশ্নের উত্তর করতে হবে। আমি স্পেশাল কিছু প্রশ্ন দিয়েছিলাম, যারা মনে করছো যে প্রশ্নগুলো দেখবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা প্রশ্নগুলো আরেকবার দেখে নিতে পারো, ঠিক আছে? তো এই প্রশ্ন 4টে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং আশা রাখছি যে এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবে। নেক্সট আমাদের যেটা রয়েছে চিত্রকলা এবং তোমার চলচ্চিত্র থেকে আমাদের একটা প্রশ্ন লিখতে হবে। তো আমি স্বাভাবিকভাবে শর্টকাট মেথড আমি বলেছি, যারা চিত্রকলা পড়বে তারা চিত্রকলাটা পড়বে, এবং চিত্রকলার সময় আমি বারবার বলে দিয়েছি যে পট, রবীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, রামকিঙ্কর বেইজ, বিনোদ বিহারী মুখোপাধ্যায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর চলচ্চিত্রের জন্য আমি স্পেশালি কী বলেছিলাম, যারা জানো তারা তো জানো যে তপন সিংহ, মৃণাল সেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, হিরালাল সেন আর তোমার নিউ থিয়েটার্স, এই কটা। যে কোনো একটা পাবেই, মানে দুটোই পাবে যদি কেউ দুটোই পড়ো। কিন্তু আমি শর্টকাট বলেছি, যারা চিত্রকলা পড়বে তারা চিত্রকলার জন্য যে কটা বললাম, আর যারা চলচ্চিত্রের জন্য পড়বে তারা চলচ্চিত্র। এখানে যে প্রশ্নটা রয়েছে দেখো, একটা গগনেন্দ্রনাথ ঠাকুর আর একটা হচ্ছে মৃণাল সেন। তো স্বাভাবিকভাবে এই দুটো এসে যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই দুটোই। তারপরে আমাদের যেটা প্রবন্ধ রচনা, একটা যেটা বিষয় সেটা হচ্ছে বিষয়ের গভীরে প্রবেশ। আমি ছেলে মেয়েদের বলি এই বিষয়টা খুবই জটিল একটা বিষয়, যারা
যারা বুঝবে তারা ঠিক আছে, কিন্তু যারা বুঝবে না তারা যদি মনে করো বানিয়ে লিখবে সেক্ষেত্রে কিন্তু নম্বরটা কম পাবে। সেক্ষেত্রে অনেক বেটার যে বিষয়টা হয় সেটা হচ্ছে কিন্তু জীবনী রচনা, কারণ জীবনী রচনার প্যাটার্ন আমাদের সবার জানা এবং কিছু কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমে লিখলে কিন্তু তোমরা লিখতে পারবে। এর আগেও আমি তোমাদের জীবনী রচনার প্যাটার্ন দিয়েছি। তো এখানে দেখো রয়েছে ভারত এক মিলন মেলা সম্পর্কে একটা বিষয়ের গভীরে প্রবেশ রয়েছে। তো এটা পড়ে তোমাকে বুঝতে হবে, তারপর তার ফিলিংস অনুযায়ী লিখতে হবে। কিন্তু এই জায়গাটা কিন্তু একটা রিস্কি জায়গা, কারণ ছেলেমেয়েরা কিন্তু এই জায়গাটায় প্রচুর প্রচুর পরিমাণে ভুল করে। আর তার নিচেই আমরা অপশানে যেটা পাবো সেটা হচ্ছে প্রবন্ধ রচনা, বা যেটা জীবনীভিত্তিক রচনা আমরা বলতে পারি। এখানে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছে, তো সেখানে স্বাভাবিকভাবে জন্ম কোথায়, তার মা বাবা কী করেন, তার শিক্ষা জীবন কেমন, তার কর্মজীবন কেমন, ঠিক আছে, তারপরে তিনি কী কী কাজ করেছিলেন, তিনি সাহিত্য কীর্তি, তিনি তার কী কী বিখ্যাত বিখ্যাত গ্রন্থ আছে, এবং লাস্টে তার মৃত্যু। তো সব কিছু মিলিয়ে তার সমস্ত তথ্য যদি আমি পেয়ে যাই তাহলে কিন্তু তাকে নিয়ে আমি দুই এক কথা লিখতেই পারি, এবং সেটা খুব স্ট্যান্ডার্ডভাবে। শুধুমাত্র কিছু পয়েন্ট বা কোটেশনের দরকার হয় একটা ভালো স্ট্যান্ডার্ড রচনা লেখার জন্য, যে কোটেশনগুলোও কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করেছি। তো যাই হোক, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ সাজেশনটা আরও একবার তোমাদের সামনে তুলে ধরবো। তার সঙ্গে অবশ্যই যেটা জীবনীর লেখার প্যাটার্ন সেটাও কিন্তু আমি তোমাদের সামনে এখানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেগুলো একটু দেখে নিও। আর এই যে প্রশ্নগুলো দিলাম সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাও। আশা করি সবারই রেডি আছে, তবুও যাদের যদি কোনো ঘাটতি থাকে অবশ্যই প্র্যাকটিস করে যেতে পারো। তবে সবই প্র্যাকটিস করার দরকার নেই, যে যেটা পড়েছো সেই পার্টটাকে বেশি করে প্র্যাকটিস করো, ঠিক আছে। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। আশা করবো এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। ধন্যবাদ।